আসসালামু আলাইকুম। রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এর আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় পঞ্চম এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গতদিন চাপ সম্পর্কিত বেশ কিছু রাশি দেখেছি, চাপের সমীকরণ দেখেছিলাম। আজকে আমরা জানব বাতাসের চাপ বলতে আমরা কি বুঝি এবং প্যাসকেলের সূত্র, চাপ সম্পর্কিত একটি অতি গুরুত্বপূর্ণ সূত্র প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে চলে যাই, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের চারিদিকে বাতাস আছে। বাতাসের পুরো স্তরটাকে যদি আমরা চিন্তা করি তবে আমরা তাকে বায়ুমণ্ডল বলতে পারি। বায়ু যেহেতু একটু পদার্থ, তাহলে অবশ্যই তার ভর আছে, যার ভর আছে তার অবশ্যই তাহলে ওজন আছে। সুতরাং আমরা বলতে পারি বাতাসের চাপ বলতে বাতাস তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে আমরা বাতাসের চাপ বলবো। আরো স্পষ্ট করে বলতে গেলে আমরা বলতে পারি বায়ুমণ্ডলীয় চাপ। আমরা ইংরেজিতে এটাকে লিখবো অ্যাটমসফেরিক প্রেসার। শিক্ষার্থীরা, আমি একটু লিখে দিই, তোমরা খেয়াল করো। বায়ুমণ্ডল চাপ বলতে আমরা কি বুঝবো? বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার সংজ্ঞাটা করি। বায়ুমণ্ডল তার ওজনের জন্য, বায়ুমণ্ডলের ওজনের কথাটা কেন আসছে? বায়ু যেহেতু পদার্থ, সুতরাং পুরো বায়ুমণ্ডল মিলে তার অবশ্যই ভর আছে। ভর থাকলে অবশ্যই তার ওজনও আছে। ওজন কিন্তু একটি বল। আমরা কিন্তু কতদিন চাপ সম্পর্কিত যে সংজ্ঞাটি ছিল সেখানে বলা ছিল বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা চাপ বলেছিলাম। সুতরাং বায়ুমণ্ডল যেহেতু পদার্থ, সুতরাং বায়ুমণ্ডলের ওজন আছে। এই ওজনের জন্য এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলবো। এটা কিন্তু প্রচন্ড একটা চাপ। এটার মান প্রায় 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 10⁵ প্যাসকেল। এর মানে কি? বায়ুমণ্ডল প্রতি বর্গমিটারে লম্বভাবে 10⁵ নিউটন বল প্রয়োগ করছে, প্রায় 1,00,000 নিউটন বল প্রয়োগ করছে। বড় ধরনের একটা বল। প্রশ্ন হচ্ছে এই বলটি আমরা কেন অনুভব করতে পারছি না? দেখো, আমরা আমাদের শরীরের রক্তচাপের কথা জানি। আমাদের শরীরের রক্তচাপ এবং এই বায়ুমণ্ডল চাপ প্রায় সমান, এই জন্য আমরা এটা সহজে অনুভব করতে পারি না। তবে এর কিছু প্রভাব আমরা খেয়াল করে থাকি। তোমরা নিশ্চয়ই জানো যে যখন পাহাড়ের উপর ওঠা হয় তখন অনেক পর্বতারোহী নাক মুখ দিয়ে রক্তপাত হয়। একটু খেয়াল করে দেখো যে বিষয়টি কেন হতে পারে। তোমরা হয়তো ভাবতে পারো নাক মুখে ছিদ্র আছে, এই জন্য হয়তো বের হয়ে যাচ্ছে। ব্যাপারটা যদি তাই হতো তাহলে কিন্তু প্রশ্ন আসতো চোখ দিয়ে কেন পড়ছে না, কান দিয়ে কেন রক্তপাত হচ্ছে না। এখানে দুইটি ব্যাপার। প্রথম ব্যাপারটি হচ্ছে যে যখনই আমরা পাহাড়ের উপর উঠবো, আমি একটু মিশাই দিই। আমরা গতদিন চাপের জন্য দুটি সমীকরণ ইউজ করছিলাম, পি সমান এফ ভাগ এ। যে কোনো পদার্থের ক্ষেত্রে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটি হচ্ছে সেক্ষেত্রে চাপ। অন্যদিকে আরেকটি সমীকরণ ব্যবহার করেছিলাম পি সমান এইচ রো জি, যেটি শুধুমাত্র তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এই সমীকরণটিকে একটু খেয়াল করে দেখি। যদি পাহাড়ের উপরের কথা বলি, আমরা পাহাড়ের উপরে উঠলে কিন্তু বায়ুমণ্ডলের উচ্চতা কমে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যত উপরে উঠবো তত কিন্তু বাতাসের ঘনত্ব কমতে শুরু করে। ফলে কি হয়, যখন পাহাড়ের উপর আমরা উঠে যাব তখন এই চাপটা আশঙ্কাজনকভাবে কমে যায়। যদি আমাদের রক্তচাপের থেকে এই চাপটা খুব বেশি পরিমাণে কমে যায় তখন এই আমাদের শরীরে রক্তের চাপটা, এই চাপের জন্য রক্তগুলো
আমাদের শরীরের পাতলা ত্বকগুলো ছিঁড়ে বা ফেটে বের হয়ে আসে। আমাদের শরীরের ক্ষেত্রে এই ঠোঁট বা নাকের ভিতরের ত্বকটা অত্যন্ত পাতলা থাকে, এই জন্য খুব সহজেই এটা ছিঁড়ে গিয়ে রক্তপাত ঘটে। আশা করি তোমরা বুঝতে পারছো যে পাহাড়ের উপরে ওঠার জন্য বায়ু ঘনত্ব এবং সঙ্গে বায়ুমণ্ডলের উচ্চতা কমে আসে, ফলে বায়ুচাপ কমে যায়। বায়ুচাপ কম হওয়ার জন্য আমাদের শরীরের রক্তটি আমাদের শরীরের যে জায়গাগুলো পাতলা সেই জায়গায় ত্বক ফেটে বাইরে বেরিয়ে আসে। এই জন্য পাহাড়ে ওঠার ক্ষেত্রে রক্তপাত ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ? বায়ুমণ্ডলের চাপ মাপার যে যন্ত্র তাকে আমরা বলবো ব্যারোমিটার। ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়। ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়। তো এই ক্ষেত্রে সব থেকে বড় যার অবদান তিনি হচ্ছেন বিজ্ঞানী টরিসেলি। বিজ্ঞানী টরিসেলি এখনো এই টরিসেলির তৈরি ব্যারোমিটারের যে ধারণাটা ছিল সেটা থেকেই ব্যারোমিটারগুলো তৈরি করা হয়। বিজ্ঞানী টরিসেলি আসলে করেছিলেন কি, আমরা একটু সেই দিকে দেখে আসি। টরিসেলি বায়ুচাপ পরিমাপের জন্য এক মুখ খোলা একটি কাঁচন নেন। এরকম একটি কাঁচন নিলেন যার এক মুখ খোলা, এই পাশটি খোলা, এদিকটি বন্ধ, উপর প্রান্ত খোলা নিচ প্রান্ত বন্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। 1 মিটার দৈর্ঘ্যের একটি এক মুখ খোলা কাঁচন নেন। এই কাঁচনে উনি পারদ দিয়ে ভর্তি করে নেন, পুরোটাই পারদ পূর্ণ করেন। এবার উনি কি করলেন, অপর একটি পাত্রে, অপর একটি বিকারে উনি পারদ নেন। পারদের প্রতীক তোমাদের মনে আছে আশা করি, পারদ ছিল Hg, তাই না? তো আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে মার্কারি অর্থাৎ Hg পারদ। এই বিকারে পারদ আছে। এবার উনি এই এক মুখ খোলা কাঁচনটির যে প্রান্ত খোলা ছিল সে প্রান্তকে বন্ধ করে সেটিকে উল্টো দিকে ধরে এই পারদপূর্ণ বিকারের মধ্যে প্রবেশ করেন। ব্যাপারটা এরকম ছিল, আমি হাত দিয়ে এঁকে দিলাম। তাহলে যদি উনি এটাকে উল্টায় নিয়ে আসে, তাহলে এবার খোলার মুখটা কিন্তু নিচের দিকে চলে আসলো, বন্ধ কিন্তু উপরের দিকে। তাহলে আমি যদি একটু নামকরণ করে দিলে মনে ভালো হয়, এ প্রান্ত ছিল খোলা, বি প্রান্ত ছিল বন্ধ। তাহলে এবার কি দাঁড়ালো, বি প্রান্ত উপরে, এ প্রান্ত নিচে। এই অবস্থা যদি রাখা হয়, স্ট্যান্ড দিয়ে আটকানো হয়, তাহলে কি হবে, অবশ্যই পারদগুলো নিচের দিকে পড়া শুরু করবে। তো দেখা গেছে পারদগুলো কিছু দূর পড়ে যাওয়ার পর, কিছু দূর, কত দূর, প্রায় 24 সেন্টিমিটার নিচে যখন পড়ে গেছে, অর্থাৎ যখন এই উচ্চতা, যখন এই কাঁচনের মধ্যে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার আসে, তখন দেখা যায় যে আর কোনো পারদ নিচের দিকে যাচ্ছে না, পড়ছে না। প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে, এটা কিভাবে সম্ভব, তাই না? আসলে দেখো এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হলো, এই পারদগুলো, এই কাঁচনের ভিতরে পারদগুলো যদি নিচের দিকে নামে, তাহলে তার ওজনের জন্য একটা বল প্রয়োগ করছে। এটি যদি নামে তাহলে অবশ্যই এই পারদের উচ্চতা কিছুটা বাড়বে, বিকারের পারদের উচ্চতা। কিন্তু এই বিকারের উন্মুক্ত স্থানগুলোতে যে পারদ আছে তার উপর বায়ুমণ্ডল আবার চাপ প্রয়োগ করছে, ঠিক এইভাবে লম্বভাবে, এই দিকে লম্বভাবে প্রয়োগ করছে। যদি এই দুটো চাপ একই হয়ে যায় তাহলে কিন্তু উচ্চতার আর কোনো পরিবর্তন হওয়া সম্ভব না। এই যে ফাঁকা জায়গাটা আছে 24 সেন্টিমিটার, এখানে তো কোনো বায়ু প্রবেশ করতে পারছে না, বা বাইরে থেকে বায়ু চাপ দিতে পারছে না, কারণ উপরটা তো বন্ধ করা আছে কাঁচ দিয়ে। একটু আবারও খেয়াল করে দেখো, যেহেতু উপরটি এই কাঁচ, পারদের কাঁচনটির উপরটি কাঁচ দিয়ে বন্ধ করা আছে, সুতরাং এখানে বাইরে থেকে কোনো বায়ু চাপ দিতে পারছে না। ফলে ভিতরে কাঁচনের ভিতরে পারদ তার ওজনের জন্য নিচের দিকে চাপ প্রয়োগ করছে,
একইভাবে বিকারের উন্মুক্ত স্থানে বাতাস চাপ প্রয়োগ করছে, বায়ুমণ্ডল চাপ প্রযুক্ত হচ্ছে, ফলে এই চাপ এবং এই কাস্টনের ভিতরে চাপের মান যখন সমান হয়ে যাবে তখন তারা আটকে হয়ে যাবে, ফলে ওই কাস্টনের ভিতরের পারদ নামতে পারছে না। তাহলে আমরা বলতে পারি এই পারদের ভিতরে যে 76 সেন্টিমিটার উঁচু পর্যন্ত পারদ স্তম্ভ আছে, এর ওজনের জন্য যে চাপ প্রযুক্ত হচ্ছে এটাই স্বাভাবিক বায়ুচাপ। এই জন্য বলা হয় স্বাভাবিক বায়ুচাপ। 76 সেন্টিমিটার পারদ চাপ। একটু ব্যাখ্যা যদি আমরা করি এইভাবে, পারদকে 76 সেন্টিমিটার উচ্চতা উঠালে এটি তার ওজনের জন্য নিচের দিকে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটি পারদ চাপ, অথবা 76 সেন্টিমিটার উচ্চতা পারদকে উঠানো হলে এর যেটা চাপ হবে সেটাই পারদ চাপ অর্থাৎ স্বাভাবিক বায়ুচাপ। তোমরা আশা করি মনে রাখবে। আমরা একটু যদি রিভিউ করি তাহলে একটু খেয়াল করো। বিজ্ঞানী টরিসেলি 1 মিটার লম্বা অর্থাৎ 100 সেন্টিমিটার লম্বা একটি এক প্রান্ত খোলা কাস্টন নিয়েছিলেন। পরবর্তীতে একটি পারদপূর্ণ বিকারে উনি এই কাস্টনটার খোলা মুখটিকে বন্ধ করে সেই কাস্টনটিকে বিকারের মধ্যে প্রবেশ করেন এবং এই নলটির মুখ খুলে দেন, কাস্টনটির মুখ খুলে দেন। এতে দেখা যায় যে পারদ 24 সেন্টিমিটার নিচে নেমে আসার পর আর নিচে নামিয়ে নিয়ে অর্থাৎ 76 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত সে ধরেছিল উচ্চতাটা। কেন এটি হলো আমরা বলেছি যে এই ক্ষেত্রে কাস্টনের ভিতরের যে পারদ সে তার ওজনের জন্য নিচের দিকে যে পরিমাণ চাপ প্রয়োগ করছে এবং এই বিকারের উন্মুক্ত স্থানে বায়ু তার ওজনের জন্য যে পরিমাণ চাপ প্রয়োগ করছে এই দুটি সমান হয়ে গেছে। এই জন্য আমরা বলেছি স্বাভাবিক বায়ুচাপ সমান 76 সেন্টিমিটার পারদ চাপ, যেটি বিজ্ঞানী টরিসেলির অবদান। তো এই টরিসেলির এই ঘটনা এই পরীক্ষার উপর ভিত্তি করে বর্তমানে ব্যারোমিটার প্রস্তুত করা হয়। তো এখন মজার ব্যাপার, ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ পরিমাপের যন্ত্র। এই ব্যারোমিটারের পাঠ দেখেই বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। ব্যারোমিটারের পাঠ দেখি, প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে সম্ভব। একটু খেয়াল করো, আমি লিখছি আবহাওয়ার পূর্বাভাস। কি হবে? ব্যারোমিটারের সাহায্যে। আমি একটু খেয়াল করি। নাম্বার 1, যদি ব্যারোমিটারের পাঠ, পাঠ মানে মান, পাঠ ধীরে ধীরে কমতে থাকে তবে বৃষ্টিপাত হতে পারে। প্রশ্ন হচ্ছে কেন এই কথাটা বললাম, কোন যুক্তিতে বললাম। আমরা জানি ব্যারোমিটারের মান কমা, ব্যারোমিটারের পাঠ কমা মানে চাপ কমে গেছে। এবার একটু খেয়াল করো, আমি আবার লিখছি পি সমান এইচ ও রো জি। এক্ষেত্রে এস এর অবশ্যই কোনো পরিবর্তন হচ্ছে না, যে জায়গায় ব্যারোমিটার আগে ছিল এখনো সেক্ষেত্রে আছে। যদি আমরা ব্যারোমিটারের অবস্থান পরিবর্তন না করি, অভিকর্ষ স্তরও সেক্ষেত্রে একই থাকছে। রো বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। আমরা কিন্তু জানি জলীয়বাষ্পের ঘনত্ব বায়ু ঘনত্ব অপেক্ষা কম, জলীয়বাষ্পের ঘনত্ব বায়ু ঘনত্ব অপেক্ষা কম। কারণ খুব সহজ, জলীয়বাষ্পের মধ্যে হাইড্রোজেনের 2টি এবং অক্সিজেনের 1টি পরমাণু থাকে, যার আণবিক ভর 18। অন্যদিকে বাতাসের মূল উপাদান নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেনের আণবিক ভর 28 এবং অক্সিজেনের আণবিক ভর 16, 16 × 2 32। তাহলে সেক্ষেত্রে দেখা যায় আলাদা করে নাইট্রোজেন এবং অক্সিজেনের ঘনত্বের থেকেও কিন্তু জলীয় বাষ্পের ঘনত্ব বেশ কম। সুতরাং জলীয় বাষ্প যদি বাতাসে বাড়তে থাকে তাহলে ওই জায়গার ঘনত্ব কমা শুরু করবে। যদি বাতাসের জায়গাটা জলীয় বাষ্প দখল করে নেয় সেক্ষেত্রে ওই জায়গার বাতাসের ঘনত্ব কমে যাচ্ছে। আমরা জানি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিন্তু মেঘ সৃষ্টি করে এবং সেটার বৃষ্টিপাত হয়। সুতরাং যদি ধীরে ধীরে ব্যারোমিটারের পাঠ কমতে থাকে তবে আমরা বলতে পারি এক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। 2 নম্বর ঘটনা যেটা হতে পারে, যদি ব্যারোমিটারের পাঠ তুলনামূলক, এই তুলনামূলক বলতে বললাম যে ধীরে ধীরে না হয় একটু দ্রুত গতিতে, পাঠ তুলনামূলক দ্রুত কমতে থাকে, তবে ঝড় হতে পারে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি যদি ধীরে ধীরে কমে তবে বৃষ্টিপাত, যদি দ্রুত কমে তবে ঝড় হতে পারে। প্রশ্ন হচ্ছে এই কমা অথবা বাড়া, দ্রুত কমা অথবা ধীরে কমা, এর সাথে কীভাবে ঝড় বৃষ্টি সম্ভাবনাটা থেকে যাচ্ছে। আসলে ঘটনাটা এরকম, আমরা জানি, পরে আমরা আরও স্পষ্ট হবো, আমরা জানি কোনো এলাকার তাপমাত্রা হঠাৎ করে বেশি বেড়ে গেলে ওই জায়গার বায়ুগুলো হালকা হয়ে যায়। যদি একটা বড় অঞ্চলের বায়ু হঠাৎ করে হালকা হয়ে যায়, তবে এই জায়গাটা হালকা বাতাসটা কি করবে, ও আস্তে আস্তে ঘনত্ব কমার জন্য উপরের দিকে উঠে যাবে। ফলে এই নিচের এলাকাটায় আমরা যে জায়গায় আছি সেই জায়গাটার বাতাসের ঘনত্ব কমে যায়, হঠাৎ করে বায়ু শূন্যতা সৃষ্টি হবে। এই জায়গাটা দখল করার জন্য খুব দ্রুত গতিতে আশেপাশে থেকে বাতাস ছুটে আসবে। এই ছুটে আসা অর্থাৎ দমকা হাওয়া, যেটাকে আমরা ঝড় বলে থাকি। আমি কিন্তু ঝড় লিখেছি, বৃষ্টির কথা লিখিনি। তাহলে সুতরাং এক্ষেত্রে কিন্তু দুইটা পার্থক্য হয়ে গেল। ধীরে ধীরে কমা মানে জোরে আসবে বাড়তে থাকবে, দ্রুত কমা মানে এই জায়গার বাতাসটা হালকা হয়ে উঠে গেছে, ফলে একটা খানিকটা খানিকটা বায়ু শূন্যতা সৃষ্টি হয়েছে। ফলে আশেপাশ থেকে দ্রুত গতিতে বাতাস ছুটে আসে, যাকে আমরা বলছি ঝড়। ঝড়ের সময় বৃষ্টি শান্ত হয় এই কারণে যে যখন বাতাসগুলো ছুটে আসে তখন সে কিছু মেঘকে বা জলীয়বাষ্পকে নিয়ে আসে, অথবা যখন জলভাগের উপর দিয়ে আসে তখন জলীয়বাষ্প কিছু নিয়ে আসে। এই জলীয়বাষ্পগুলো ঘনীভূত হয়ে আবার বৃষ্টি হতে পারে। সুতরাং ঝড়ের সঙ্গে বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা নর্মালি জানি টর্নেডো যখন হয় তখন কিন্তু সাধারণত বৃষ্টি হয় না। নাম্বার 3, যদি ব্যারোমিটারের পাঠ বাড়তে থাকে তবে আবহাওয়া শুষ্ক হবে। এক্ষেত্রে শুষ্ক মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। এটার কারণটা কি? খুব সহজ। এক্ষেত্রে আবার আমরা দেখি P=H, রো জি, H এবং জি একই যদি থাকে, সেক্ষেত্রে যদি রো এর মান বাড়তে থাকে তবে ব্যারোমিটারের মান বাড়তে থাকবে, চাপ বাড়তে থাকবে। চাপ কখন বাড়বে? যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। সুতরাং বিশুদ্ধ বাতাস সেখানে অবস্থান করছে। বিশুদ্ধ বাতাস যদি অবস্থান করে, যদি জলীয় বাষ্প না থাকে, সেক্ষেত্রে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। সুতরাং আমরা দেখছি খুব সহজেই ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস বর্ণনা করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাপ সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ একটি সূত্র আমরা এখন আলোচনা করব, বিজ্ঞানী প্যাসকেলের সূত্র। চাপ সম্পর্কিত সূত্র, যেটাকে আমরা বলবো প্যাসকেলের সূত্র। এই সূত্রটি যে ক্ষেত্রে প্রযোজ্য তা হলো আবদ্ধ মানে কি? চারিদিক বন্ধ একটি পাত্র। আবদ্ধ তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই সূত্রটি আবদ্ধ তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা সূত্রটি একটু দেখিনি, সূত্রে কি বলা হয়েছে। বিজ্ঞানী প্যাসকেল বললেন, কোন আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোন অংশে বাইরে থেকে বলতে এই আবদ্ধ তল বা বায়ু পদার্থের যে পাত্রে আছে সেই পাত্রের বাইরে থেকে, কোন আবদ্ধ তল বা বায়ু পদার্থের কোন অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলে, আমরা অবশ্যই মনে রাখবো আমরা চাপ প্রয়োগ করব, বলের কথা আসবে না, চাপের সূত্র। সুতরাং আমরা চাপের কথা লিখব। চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছু মাত্র না কমে ওই তরল বা বায়বীয় পদার্থের চতুর্দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং
পাত্রের দেয়ালে লম্বভাবে ক্রিয়া করে। দুটি কথা আসলে এখানে। প্রথম কথা হচ্ছে যদি চাপ প্রয়োগ করা হয় বাইরে থেকে কোনো আবদ্ধ তল বা বায়ু পদার্থের কোনো অংশে, তাহলে সেই চাপ কিন্তু না কমে চতুর্দিকে ছড়ায় যাবে। এবং পরের ক্ষেত্রে বললো এই পাত্রের অভ্যন্তরীণ দেওয়ালে সেটি লম্বভাবে ক্রিয়া করবে। আমি যদি এই কথাটাকে একটি ছবির মাধ্যমে, সামান্য ছোট্ট একটি ছবির মাধ্যমে দেখাই, তাহলে বিষয়টি একটু ক্লিয়ার হবে। আমরা ছোটবেলায় সবাই কম বেশি রাবারের বল নিয়ে খেলেছি। আমি একটি রাবারের বল নিলাম, এই রাবারের বলে আমি বাইরে থেকে কোনোভাবে পানি ঢুকে দিলাম, H2O। এবার এই রাবারের বলটিকে আমি একটি আলপিন বা সুই দিয়ে চতুর্দিকে ছিদ্র করে দেব, চতুর্দিকে, অর্থাৎ চতুর্দিকে অসংখ্য ছিদ্র করে দেবো। ছিদ্র করার পরে কাজ হচ্ছে আমি হাত দিয়ে এটার উপর যে কোনো দিকে, দুই দিক থেকে অথবা অন্য দিকে চাপ দেব। একটু খেয়াল করবা, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছিদ্রগুলোর প্রত্যেকটি অংশ দিয়ে পানি বাইরে আসা শুরু করবে। একটু খেয়াল করে দেখো, যদি বাসা সম্ভব হয়, চাপ দেওয়া মাত্রই পানির চতুর্পাশ দিয়ে বের হওয়া শুরু করবে। তার মানে আমাদের প্রথম কথাটা মিলল যে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছু মতো না কমে ওই তল বা বায়ু পদার্থের মধ্যে সমানভাবে সঞ্চালিত হতে চতুর্দিকে চলে গেল। দ্বিতীয় কথা ছিল পাত্রের দেয়ালে লম্বভাবে ক্রিয়া করে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে যে ছিদ্রগুলো দিয়ে পানিগুলো বের হয়ে আসছে সেই জায়গাটাতেও কিন্তু লম্বভাবে বের হয়েছে। তারপরে অভিকর্ষ বলে করে সে হয়তো বেঁকে পড়ে গেছে, কিন্তু যে মুহূর্তে বের হচ্ছে অনেকটা কদম ফুলের মতো সেই জায়গাগুলোতেই বের হয়ে আসবে। সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো। এই সূত্রের আমাদের একটি গাণিতিক রূপ দরকার। আমরা গাণিতিক রূপের জন্য ইউ একটি পাত্র নিলাম, অনেকটা এরকম, যার এক পাশে একটি বড় অংশ, অন্য পাশে একটি ছোট অংশ। বড় অংশটাকে আমরা বড় সিলিন্ডার বলতে পারি, ছোট অংশকে ছোট সিলিন্ডার বলতে পারি। এই পাত্রের দুই দিকে দুটি পিস্টন নিলাম, ছোট সিলিন্ডারে একটি ছোট পিস্টন থাকলো, পিস্টন 1, যার ক্ষেত্রফল ধরলাম A1। বড় অংশ একটি পিস্টন থাকলো, পিস্টন 2, যার ক্ষেত্রফল A2। এবার এই পাত্রটি অবশ্যই বায়ু নিরুদ্ধ। এর ভিতরে আমি ধরে নিলাম কোন একটি তরল পদার্থ আছে, তরল না হয় বায়ু পদার্থ থাকতে পারে, কোনো একটি অংশে আছে। এবার যদি আমি এই পিস্টনটিকে F1 বল দিয়ে ঠেলা দিই, অর্থাৎ পিস্টন 1-এ যদি F1 বল প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে এই পিস্টনটিও কিন্তু উপরের দিকে সরে আসবে। ব্যাপারটা এরকম, এদিকে বল প্রয়োগের জন্য পিস্টনটি এদিকে নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে এই নিচের তলে চাপ প্রয়োগ করবে অথবা বল প্রয়োগ করবে। এই বলটি আবার এই দিক দিয়ে ডান পাশে তলে চলে যাবে। এর পরবর্তীতে আবার ঊর্ধ্বমুখে এই বলটি প্রযুক্ত হবে। এই বলটির জন্য আমি F2 বল A2 পিস্টনে পেয়ে গেলাম। বিজ্ঞানী প্যাসকেল বলছেন দুই দিকে চাপ সমান। তার মানে বলা যায় পিস্টন 1-এর চাপ সমান পিস্টন 2-এর চাপ। আমরা গত দিনের ইকুয়েশন থেকে জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ পিস্টন 1-এর চাপ সমান হচ্ছে পিস্টন 1-এ প্রযুক্ত বল বা পিস্টন 1-এর ক্ষেত্রফল সমান P2, অর্থাৎ পিস্টন 2-এ অনুভূত বল F2 ভাগ পিস্টন 2-এর ক্ষেত্রফল F2। যদি আমরা এটিকে সাজাই নিই তাহলে কি করা যায়, যদি আড়াআড়ি ভাবে একটু এক্সচেঞ্জ করে নিই তাহলে আমরা লিখতে পারি A2 ভাগ A1 সমান F2 ভাগ F1। দ্যাট মিন্স F2 ভাগ F1 সমান A2 ভাগ A1। এটি হচ্ছে বিজ্ঞানী প্যাসকেলের যে সূত্র প্রদান করলেন বিজ্ঞানী প্যাসকেল, সেই সূত্রের অর্থাৎ চাপের সূত্রের সমীকরণ। সেক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পারছো প্যাসকেলের সূত্রে গাণিতিক রূপ আমরা পেয়ে গেছি F2 ভাগ F1 সমান A2 ভাগ A1। এবার একটি মজার ব্যাপার খেয়াল করো, যদি আমরা ধরে নেই A2 A1-এর 10 গুণ, অর্থাৎ পিস্টন 2 পিস্টন 1-এর থেকে 10 গুণ বড়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি A2 সমান 10 A1 ভাগ A1, দ্যাট মিন্স 10
তার মানে আড়াআড়ি গুণ করে লিখতে পারি F2 ইকুয়াল 10 F1। মজার ব্যাপার, F2 হচ্ছে F1 এর 10 গুণ। তার মানে এই ক্ষুদ্র পিস্টনের থেকে যদি বড় পিস্টন 10 গুণ বড় হয়ে থাকে, সেক্ষেত্রে ছোট পিস্টনে আমি যে পরিমাণ বল দেব, বড় পিস্টনে তার থেকে আমি 10 গুণ বেশি বল পাবো। এটিকে আবার বলা হয় বল বৃদ্ধিকর নীতি। বল বৃদ্ধিকর নীতি মাথায় রেখো যে বল বৃদ্ধিকর নীতি কিন্তু শক্তি সরণশীলতা নীতির সঙ্গে আবার সাংঘর্ষিক নয়। এই ক্ষেত্রে কিন্তু শক্তি আবার একই থাকে। তো এই বল বৃদ্ধিকর নীতিকে আমি যদি লিপিবদ্ধ করতে চাই তাহলে কি লিখব? অর্থাৎ F2 ভাগ F1 সমান F2 ভাগ F1 থেকে যে আমি বল বেশি পাচ্ছি, যদি সেটি লিখতে চাই তাহলে আমি লিখতে পারি বল বৃদ্ধিকর নীতি কোন আবদ্ধ পাত্রের ক্ষুদ্রতর অংশে বল প্রয়োগ করা হলে এর বৃহত্তর অংশে কয়েক গুণ, অথবা আমরা অনেক গুণ কথা লিখতে পারি, কয়েক গুণ বেশি বল পাওয়া যায়। এটি হচ্ছে বল বৃদ্ধিকর নীতি। একটু বলে নিই আবার, কোনো আবদ্ধ পাত্রের ক্ষুদ্রতর অংশে অর্থাৎ ছোট অংশে যদি আমরা কোনো বল প্রয়োগ করি, বল বৃদ্ধিকর নীতি এখানে কিন্তু চাপের কথা আসবে না। বল প্রয়োগ করা হলে এই বৃহত্তর অংশে কয়েক গুণ বেশি বল পাওয়া যায়। এটি বল বৃদ্ধিকর নীতি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাতাসের চাপ অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ সম্পর্কে জানলাম। অর্থাৎ বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে থাকে বায়ুমণ্ডল চাপ বলে। আমরা পাহাড়ে উঠলে কেন নাক মুখ দিয়ে রক্তপাত হয় তার কারণ জেনে পেরেছি। আমরা এটাও জেনেছি যে টরেসিলির পরীক্ষা থেকে কীভাবে বায়ুমণ্ডলের চাপের মান বের করা হয়েছে। আমরা দেখেছি বায়ুমণ্ডলের চাপের মান 76 সেন্টিমিটার পাওয়া যায়। শিক্ষার্থীরা, আমরা প্যাসকেলের সূত্রের গাণিতিক রূপে পেয়েছি। এবার যদি এমন হয় যে একটি পাত্রের ক্ষুদ্র পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। আমরা ধরে নিলাম পিস্টন পাত্রটিতে দুইটি পিস্টন রয়েছে, ক্ষুদ্র পিস্টন এবং বৃহত্তর পিস্টন। বড় পিস্টন, ক্ষুদ্র পিস্টন 10 নিউটন বল আমরা প্রয়োগ করেছি। যদি বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 11:3 হয়, তবে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? সেক্ষেত্রে এটি তোমাদের বাসার কাজ হিসেবে থাকলো। তোমরা বিদ্যালয়ে খুললে এটি আমার কাছে জমা দেবে। আশা করি তোমরা আজকের পড়া বুঝতে পেরেছ। যদি এই আজকের আলোচ্য বিষয় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, তবে তোমরা আমাকে এই নাম্বারে কল করে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে নেবে। 0171725491। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।